হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি জন মেসফিল্ডের লেখা সি ফেভার নামক কবিতাটি। এই কবিতাটি রয়েছে ক্লাস 10-এর লেসন 6 এর অন্তর্ভুক্ত। দেখো, সি ফেভার এই কবিতায় যাওয়ার পূর্বে চলো লেখক সম্পর্কে অর্থাৎ আমরা জন মেসফিল্ড সম্পর্কে দু এক কথা জেনে নিই। দেখো, জন মেসফিল্ড 1878 সালে জন্মেছিলেন এবং উনি মারা যান 1967 সালে। উনি ছিলেন কি ইংরেজি একজন কবি, লেখক এবং দেখো কবি শ্রেষ্ঠ। দেখো, অফ ইউনাইটেড কিংডম, দেখো ইউনাইটেড কিংডমের কিন্তু উনি কবি শ্রেষ্ঠ ছিলেন। দেখো 1930 সাল থেকে তার মৃত্যু অবধি। দেখো উনি কিন্তু চিরস্মরণীয় হয়েছেন কি যাতে বাচ্চাদের উপন্যাস লেখার জন্য। দেখো তার যে নোটেবল যে উপন্যাস তার মধ্যে রয়েছে দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। ওকে, দেখো নিচের লাইনগুলিতে রয়েছে কবিতা সম্পর্কে দুই এক কথা, চলো সেটাও আমরা জেনে নিই। দেখো, দ্য পোয়েম স্পিক্স, দেখো এই কবিতাটা আমাদের বলছেন কি বলছে, দেখো দ্য এক্সাইটমেন্ট উত্তেজনা অফ দ্য পোয়েট ফিলস অ্যাট দ্য অ্যান্টিসিপেশন অফ সি ভয়েস। দেখো সমুদ্র যাত্রার যে তোমার যে প্রত্যাশা, সেই প্রত্যাশার ফলে কবির একটা উত্তেজনা হচ্ছে, সেই উত্তেজনা কিন্তু আলোচ্য কবিতার মাধ্যমে কবি কিন্তু এখানে তুলে ধরেছেন। দেখো দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ সিস্কেপ, দেখো কি বলছে আবেগপূর্ণ যে বর্ণনা, সমুদ্রের যে বর্ণনা, সিস্কেপ বলতে সমুদ্রের বর্ণনাকে বলা হয়েছে। দেখো প্যাশনেট বলতে আবেগপূর্ণ, দেখো প্যাশনেট ডেসক্রিপশন অর্থাৎ আবেগপূর্ণ সামুদ্রিক যে ডেসক্রিপশন বা বর্ণনা, দেখো রিভিলস সেটা কিন্তু তুলে ধরছে, প্রকাশ করছে কি ইটারনাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। দেখো মানুষের যে চিরন্তন যে সৌন্দর্যের প্রতি যে অন্বেষণা, সেই অন্বেষণা কিন্তু আলোচ্য কবিদের মধ্যে কিন্তু কবি এখানে তুলে ধরছেন। ঠিক আছে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা কিন্তু এবার কবিতায় প্রবেশ করি। দেখো প্রথম স্ট্যান্জাটা শুরু হচ্ছে এইভাবে, আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন। দেখো এখানে কবিতাটা শুরু হচ্ছে আই দিয়ে, অর্থাৎ ফার্স্ট পার্সন ন্যারেটিভ টেকনিক কবি কিন্তু এখানে ব্যবহার করছেন। আমরা জানি কি আই এবং উই ফার্স্ট পার্সনের মধ্যে পড়ে, তাই তো। দেখো কবি এখানে কিন্তু বলছে আই মাস্ট গো, অর্থাৎ আই বলতে কবি কিন্তু জন মেসফিল্ড হিমসেলফ বলছেন। দেখো আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন, দেখো আগেন কথার মাধ্যমে কিন্তু উনি তুলে ধরেছেন কি উনি কিন্তু ইতিপূর্বে সিতে কিন্তু ছিলেন। দেখো এই যে লাইনটা আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন, এই লাইনটা কিন্তু আলোচ্য কবিতায় 3 বার রিপিট হবে। দেখো এই লাইনের মাধ্যমে কবি বলছেন কবিতার জীবনের যে ম্যাক্সিমাম সময় উনি কিন্তু সমুদ্র যাত্রা করেই অতিবাহিত করেছিলেন, এবার কিন্তু আবার কিন্তু সমুদ্রে তাকে যেতে হবে, ওই জন্য বলছেন আই মাস্ট গো, অবশ্যই যেতে হবে, গো ডাউন টু দ্য সি আগেন, বলছে আমাকে সমুদ্রে আবার অবশ্যই যেতে হবে। দেখো টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, কি বলছে একাকিত্ব সমুদ্র, এবং সেই সমুদ্রে দেখো সমুদ্রের উপরে কি থাকবে না তো আকাশ থাকবে। দেখো একাকিত্ব সমুদ্র থাকবে আর সমুদ্রের উপরে অর্থাৎ তার জাহাজের উপরে কি থাকবে অর্থাৎ আকাশ থাকবে। অর্থাৎ কবি কিন্তু এখানে কিন্তু সমুদ্রে একা যেতে চাইছেন, অর্থাৎ কোনো কম্পেনিয়ন ছাড়া যেতে চাইছেন। সেকেন্ড লাইনে কি বলছেন চলো দেখি, অ্যান্ড অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার টু স্টিয়ার হার বাই। দেখো কবি কি চাইছেন, এই যে দীর্ঘ সমুদ্র যাত্রায় উনি যেতে চাইছেন, এর জন্য কিন্তু কি চাইছেন, দেখো বলছেন একটা টল শিপ চাইছেন, লম্বা একটা জাহাজ চাইছেন, এবং চাইছেন কি না তো আকাশে যেন নক্ষত্র থাকে, যাতে করে নাকি নক্ষত্রকে ইউজ করে তার যে ডিরেকশন বা দিক সেটা কিন্তু অনায়াসে যাতে নির্ণয় করতে পারে, তার জন্য কবি এখানে চাইছেন কি এত লম্বা একটা জাহাজ এবং একটা আকাশে নক্ষত্র চাইছে। ওকে, দেখো নেক্সট বলছে অ্যান্ড দ্য হুইলস কিক, দেখো কিক কথার অর্থ হচ্ছে লাথি। দেখো বলছে হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং। দেখো শেক মানে কি কম্পন হওয়া। দেখো যখন জোয়ারে জল আসবে তখন কবি কিন্তু চাইছেন কি না তো চাকায় আঘাত করতে চাইছেন, এখানে লাথি মারতে চাইছেন, এবং উনি ধরেই নিয়েছেন যে বাতাস যে জোরে জোরে বইছে সেই বাতাসের যে আওয়াজ বা শব্দ, সেই শব্দটাকে উনি কিন্তু ধরে নিয়েছেন এখানে বাতাসের গান হিসেবে। ঠিক আছে, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, দেখো শেক মানে কি কম্পন হওয়া। দেখো বাতাস বইলেই দেখো শেল মানে কি পাল, আমরা জানি কি পালের যে কালার সেই কালারটা হোয়াইট থাকে, ওই জন্য হোয়াইট বলা হয়েছে। সাদা পাল জানে পথ পথ করে ওড়ে, অর্থাৎ এখানে বাতাসের মুভমেন্টস সেটাকে বলা হয়েছে। বাতাস থাকলে কি হবে না তো শিপটা কিন্তু চলবে, মুভ করবে, মুভ ফরওয়ার্ড করবে, এই জন্য বলা হয়েছে কি না তো বাতাস কিন্তু উনি চাইছেন আর কি বাতাস চাওয়ার ফলে যে শিপের যে গতি থাকবে সেই গতিটাকে কিন্তু যাতে উনি কমফর্টেবল ভাবে এনজয় করতে পারেন, অর্থাৎ সি যাত্রা বা সামুদ্রিক যাত্রাটাকে উনি যেন আরামদায়কভাবে অনুভব করতে পারেন, সেটা কিন্তু এখানে খুবই উইশ করেছেন। নেক্সট লাইনে বলছে অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড দ্য গ্রে ডন ব্রেকিং। দেখো ডন মানে কি আমরা জানি উষাকাল, দেখো ডন ব্রেকিং মানে কি উষাকাল হওয়া অর্থাৎ ভোর হওয়া, প্রত্যুষ হওয়া, তাই তো। দেখো এবং কি চাইছেন উইশ করছেন, দেখো সমুদ্রের ভেতর থেকে ওঠা
যে ধূসর রঙের যে কুয়াশা, সেই কুয়াশাকে উনি উপভোগ করতে চাইছেন। কি এই কুয়াশা কখন আসবে? তো তার যে যাত্রার যে পথে, তার যাত্রার পথে যখন উষাকাল আসবে, সেই উষাকালে সমুদ্রের ভেতর থেকে উঠে আসা যে সবুজ তোমার ধূসর যে কুয়াশা, সেই কুয়াশাটাকে উনি উপভোগ করতে চাইছেন। দেখো আলোচ্য যে স্ট্যান্জা, এই স্ট্যান্জাটার মানে কিন্তু এটাই। ঠিক আছে, আশা করি তোমার প্রথম স্ট্যান্জা ক্লিয়ার হয়েছে। তো চলো এবার সেকেন্ড স্ট্যান্জা দেখে নেওয়া যাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন। দেখো এই লাইনটা আবার রিপিট করেছে, অর্থাৎ এই লাইনের মাধ্যমে কবি প্রকাশ করছেন কি না, তো কবি কিন্তু তার জীবনের বেশিরভাগ সময় সমুদ্র যাত্রা করে কাটিয়েছেন এবং আবার কিন্তু তাকে সমুদ্রে যেতে হবে। দেখো কেন? তো ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, অর্থাৎ কি বলছে? দেখো কল, কল মানে কি? ডাক। অর্থাৎ দেখো রানিং যে টাইড, সে জোয়ারের যে ডাক, জলের যে ডাক, সেই ডাকের জন্য দেখো ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। কি বলছে না, তো এই যে ডাক, এই ডাকটা হচ্ছে একটা বর্ণ ডাক, ঠিক আছে, একটা স্পষ্ট ডাক। এই ডাককে কিন্তু কখনো অস্বীকার করা যাবে না। দেখো কবি কিন্তু এখানে বলতে চেয়েছেন, কবি এবং সমুদ্রের মধ্যে একটা মানসিক একটা মেল বন্ধন রয়েছে, একটা বন্ধন রয়েছে, যে বন্ধনটা কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না। কবি কিন্তু শুনতে পাচ্ছেন সমুদ্রের একটা স্পষ্ট ডাক, যে আবার সমুদ্রে ভ্রমণের উদ্দেশ্যে কবিকে কিন্তু বলছে যে তুমি বেরিয়ে পড়ো। কি বলছে না, তো এই যে ডাক, এই ডাকটা হচ্ছে বর্ণ ডাক এবং পরিষ্কার স্বচ্ছ একটা ডাক, যে ডাকটা কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না। দেখো অ্যান্ড অল আই আস্ক, কবি কি চাইছেন? ইজ আ উইন্ডি ডে উইথ হোয়াইট ক্লাউডস ফ্লাইং। দেখো কবি এখানে কি চাইছেন না, তো একটা বাতাসপূর্ণ অর্থাৎ বাতাসযুক্ত একটা দিন চাইছেন, যে বাতাসের ফলে কি হবে না, তো হোয়াইট ক্লাউডসরা উড়ে চলে যাবে। অর্থাৎ তীব্র যে বাতাস, তীব্র বাতাসের যে বেগ, সেই বেগে কিন্তু সাদা মেঘগুলো উড়ে যাবে। অর্থাৎ কবি এখানে চাইছেন কি না, তো একটা কমফোর্টেবল ডে চাইছেন, যাতে করে নাকি দেখো তার শিপ কিন্তু এগিয়ে যেতে পারে বাতাসকে ভর করে। বাতাস থাকলে কি হবে? পালে বাতাস লাগবে, জাহাজ কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। তাই কবি এখানে উইশ করছেন, ইচ্ছে করছেন একটা বাতাসযুক্ত দিন থাকবে, যাতে করে নাকি তার জার্নিটা আরো কমফোর্টেবল হতে পারে, আরামদায়ক হতে পারে। এবং কি চাইছে? অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে দ্য ব্লোন স্পিউম। দেখো স্পিম কথার মানে হচ্ছে ফেনা, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং। কি বলছে? কবি এখানে চাইছেন ফেনাযুক্ত যে ঢেউ, সেই ঢেউর যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জল, সেই জল কিন্তু উনি দেখতে চাইছেন। অর্থাৎ ফেনাযুক্ত ঢেউ, সেই ঢেউয়ের ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা উনি দেখতে চাইছেন। আর চাইছেন কি, তো সিগালস ক্রাইং, অর্থাৎ শিগাল পাখি, অর্থাৎ সামুদ্রিক যে পাখি রয়েছে শিগাল, সেই শিগালের কিন্তু আওয়াজ শুনতে কিন্তু উনি উইশ করছেন, ইচ্ছে করছেন। দেখো আলোচ্য যে সেকেন্ড স্ট্যান্জা, এই সেকেন্ড স্ট্যান্জার মানে কিন্তু এইটি। তো চলো এবার থার্ড স্ট্যান্জা দেখে নেওয়া যাক। কবি আবার বলছেন আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন। দেখো টু ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ, টু গার্লস ওয়ে অ্যান্ড হোয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক আ হুইটেড নাইফ। ওকে, দেখো কবি কিন্তু দেখো ওই যে প্রথম লাইনটা আই মাস্ট গো ডাউন টু দ্য সি আগেন, দেখো আবার রিপিট করছে, সমুদ্রে আবার কিন্তু আমাকে যেতে হবে, টু দ্য ভ্যাগ্রেন্ট জিপসি লাইফ। দেখো কবি কিন্তু দেখো বিচরণশীল যাযাবরের জীবনযাপন করতে চান, এটা কিন্তু কবি বলছেন। দেখো সামুদ্রিক যে পাখি রয়েছে সিগালস এবং তিমি মাছ রয়েছে, সেই তিমি মাছের মতো এবং সামুদ্রিক যে পাখি সিগালের মতো কিন্তু উনি মুক্তভাবে বিচরণ করতে চান, যাতে করে নাকি ব্যস্তময় সমাজের সভ্য লোকজন তাকে আর বিরক্ত না করতে পারে। দেখো নেক্সট বলা হয়েছে, দেখো হোয়ার দ্য উইন্ডস মানে উইন্ডস মানে উইন্ড ইজ লাইক আ হুইটেড নাইফ। দেখো এখানে কিন্তু বাতাসকে কিন্তু ধারালো ছুরির সঙ্গে কিন্তু তুলনা করা হয়েছে। অর্থাৎ কি না, তো এখানে যে বাতাস, সে বাতাসটা কিন্তু ঠান্ডা বাতাস, বলছে ঠান্ডা, অর্থাৎ ঠান্ডার যে তোমার যে ক্ষমতাটা সেটা কিন্তু এতটাই ঠান্ডা যে ছুরির মতো ধারালো, ওই জন্য বলা হয়েছে লাইক আ হুইটেড নাইফ, অর্থাৎ ছুরির মতো ধারালো ঠান্ডা বাতাসের কথা বলা হয়েছে। দেখো পরের লাইনে বলা হয়েছে অ্যান্ড অল আই আস্ক ইজ মেরি ইয়ার্ন। মেরি বলতে আনন্দময়, ইয়ার্ন কথার অর্থ গল্প। দেখো এখানে বলতে চাইছে কি না, তো কবি চাইছেন কি একটা অতিরঞ্জিত গল্প। দেখো ফ্রম কাদের কাছ থেকে চাইছে? ফ্রম আ লাফিং ফেলো রোভার, অর্থাৎ হাস্যময় সহসঙ্গী বা সহযাত্রীর কাছ থেকে কবি চাইছেন কি একটা অতিরঞ্জিতময় একটা গল্প চাইছেন। দেখো অ্যান্ড কোয়াইট স্লিপ, কি বলছে? গভীর ঘুম। দেখো স্লিপ মানে ঘুম, এখানে কোয়াইট কথা মানে হচ্ছে গভীর ঘুম, কোয়াইট স্লিপ বলা হয়েছে, গভীর ঘুম বলা হয়েছে। অ্যান্ড আ সুইট ড্রিম, কবি চাইছেন কি না, তো একটা মিষ্টি স্বপ্ন। ওয়েন দ্য লং ট্রিক্স ওভার, ট্রিক বলতে এখানে যাত্রা বলা হয়েছে, দীর্ঘ যে ভয়েজ
দীর্ঘ সমুদ্রযাত্রা শেষ হওয়ার পর কবি কি চাইছেন? গভীর একটা ঘুম চাইছেন এবং চাইছেন মিষ্টি একটা স্বপ্ন। ঠিক আছে, দেখো ব্যস্তময় যে পৃথিবী থেকে উনি কিন্তু নিজেকে কিন্তু আলাদা করে রাখতে চাইছেন, যে কেউ তাকে ডিস্টার্ব না করতে পারে। কবি কিন্তু এই আলোচ্য কবিতার মাধ্যমে এইগুলো কিন্তু চাইছেন। দেখো আশা করি তোমাদের কবিতাটি বুঝতে কোনো সমস্যা হয়নি, লাইন বাই লাইন আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটি বেশ কয়েকবার দেখো বেশ কয়েকবার দেখলে আমার মনে হয় লাইন বাই লাইন তোমাদের মানে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এরপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে কমেন্টে তোমরা কমেন্টস দেবে, কমেন্টের রিপ্লাই কিন্তু আমি অবশ্যই দেবো। ভালো থাকো, সুস্থ থেকো। দেখো পরের ভিডিওতে কিন্তু আমি এই কবিতার কিন্তু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। টিল দেন, গুড বাই।